গতকালের পুরো বিষয়টার মধ্যে একটা কোথাও যেন মনে হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত, অথবা বলা যেতে পারে যে পিছন থেকে কোনো ইন্ধন দিয়ে একটা আক্রোশ তৈরি করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। গতকাল যেভাবে ১২-১৪ জন সাংবাদিক এরকম ভাবে আহত হলেন কলকাতার ইতিহাসে এইরকম ভাবে ভিড়ের দ্বারা আক্রান্ত হয়ে, এটা পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে ঘটেনি। গতকালের এই অরাজক অবস্থার দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে যারা গতকালের এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন, দায়ে তো যারা আয়োজক, যারা সংগঠক, তাদের নিতেই হবে। আমরা আক্রান্ত হয়েছি খবর করতে গিয়ে, আমরা চিহ্নিত করার ক্ষেত্রে সাহায্য করেছি। তারা যদি এই ধরনের অভিযোগ আনেন তাহলে তারা চিহ্নিত করে দিন সরকারকে। তারপর যদি সরকার কোনো পদক্ষেপ না করে, সাংবাদিকদের সামনে এসে বলুন যে এই লোকগুলো ওখানে ছিল এবং তারা তাদের এই জমায়েত আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচিকে বিপথে চালিত করেছে। দাদা, নিট পরীক্ষা ফাঁস নিয়ে সারা দেশ এখন উত্তাল। সেই আজ কলকাতাতেও পড়লো, কিন্তু সেই আন্দোলনে সাংবাদিকদেরকে যেভাবে হেনস্থা করা হলো, সাংবাদিকদেরকে যেভাবে গায়ে হাত পর্যন্ত তোলা হলো, তাদের কাজে বাধা দেওয়া হলো, কিভাবে দেখছেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। সেটা হচ্ছে যে আন্দোলন যদি তার সারবস্তু থাকে তাহলে সেটা তারা তার মতো করবে এবং সাংবাদিকরা সেটাকে খবর করবে, এটাই স্বাভাবিক নিয়ম, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। কিন্তু আমরা গতকাল বিশেষ করে বিভিন্ন সময়তে সাংবাদিকদের নানা রকম নিগ্রহের মুখোমুখি হতে হয়, এটা জানি আমরা। কিন্তু গতকালের পুরো বিষয়টার মধ্যে একটা কোথাও যেন মনে হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত, অথবা বলা যেতে পারে যে পিছন থেকে কোনো ইন্ধন দিয়ে একটা আক্রোশ তৈরি করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। এমনিতেই আমাদের দেশে নানা রকম নামে অভিহিত করা হচ্ছে আজকাল সাংবাদিকদের, এবং সাংবাদিকদের সমস্যাটা হচ্ছে যে কোনো কথা সহজ সরলভাবে বলা যাচ্ছে না। সব কিছুর পিছনেই লোকে কোনো না কোনো একটা উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছে। গতকাল যেভাবে ১২-১৪ জন সাংবাদিক এরকমভাবে আহত হলেন কলকাতার ইতিহাসে এইরকমভাবে, কোনো একটা পুলিশ এবং জনতার মাঝখানে পড়ে গিয়ে খবর করতে গিয়ে আহত হয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এরকম ১০-১২ জন এত সংখ্যায় ভিড়ের দ্বারা আক্রান্ত হয়ে, আমি নিগ্রহ বলবো না, রীতিমতো আক্রান্ত শারীরিকভাবে, যাদের আজকেও নানা রকম চিকিৎসার প্রয়োজন পড়ছে, এটা পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে ঘটেনি। যার ফলে এটার বিরুদ্ধে একটা প্রবলভাবে প্রতিবাদ করা প্রয়োজন, এবং তার জন্য সবাই চেষ্টা করছেন যে কিভাবে। কিন্তু এটা খুবই খারাপ কাজ হয়েছে। মানে সবাই যদি সাংবাদিকতা বুঝে গিয়ে কোনটা তাদের পক্ষে আর কোনটা তাদের বিপক্ষে এই যদি ভাবা শুরু হয়, তাহলে একটা জগৎ, একটা সময় মনে করুন যে সংবাদ মাধ্যম সবাই সবকিছু বন্ধ করে দিল, তারপর পৃথিবীটা দেখতে কেমন হবে। নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি আপনাকে, আমরা যখন ওখানে গেলাম, বেশিরভাগ সংখ্যক উর্দুভাষী, হিন্দিভাষী, যারা বাংলা খবর হয়তো কখনো দেখে না বা বাংলা চ্যানেলগুলো খুলে দেখে না, তারা বিশেষ করে আমাদের ক্যামেরার সামনে, আমাদের বুমের সামনে এসে তারা এই গদি মিডিয়া শব্দটি উচ্চারণ করছে, বিভিন্ন রকমের প্লাকার্ড দেখাচ্ছে, তারপরে আমাদের কাজে বাধা দিচ্ছে। এই বিষয়টা কিভাবে? এই কারণেই তো আমি বলছি যে এইটা, যারা সংগঠক ছিলেন গতকালের এই বিক্ষোভ কর্মসূচির, তারা যদি ব্যর্থতার কারণে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেন এবং ধর্মেন্দ্র প্রধান দায়ী বলে মনে করেন, তাহলে গতকালের এই অরাজক অবস্থার দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে যারা গতকালের এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন, তারা আজকে গা বাঁচানোর চেষ্টা করছে, তারা আজকে নানাভাবে অজুহাত দেওয়ার চেষ্টা করছে। এটা তো কোনো কাজের কথা হলো না। এই লোকগুলো, তারা যদি এটাও ধরে নেওয়া যায় যে এরা অন্য কোনো লোক, এদের সঙ্গে যারা সংগঠক তাদের কোনো সম্পর্ক নেই, তাহলে এটা কি করে ঘটলো যে তাদের এই বিক্ষোভের মাঝখানে এত বেশি সংখ্যক অন্য ধরনের মানুষ, যারা সাংবাদিকদের আক্রমণ করার জন্য ভিড়ে মিশে গিয়েছিল? মানে এটা হয় না। এটা সবাই, এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত, এবং এরকমও তো মানে এমন সমস্ত, আমি তোমাদের মতোই যারা ফিল্ড রিপোর্ট করছিল তাদের কাছ থেকে শুনেছি যে এমন
বাক্য বা শব্দ ব্যবহার করা হচ্ছিল যেগুলো অত্যন্ত কোনো ছাত্র সুলভ নয়, একেবারেই কোনো ছাত্র সুলভ নয়। এম, যার ফলে দায় তো যারা আয়োজক, যারা সংগঠক, তাদের নিতেই হবে। এর কোনো মানে এই ব্যাপারটা সম্বন্ধে একটা দেখো, গত 15 বছরে না মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গে না কাউকে কোনো শাস্তি দেওয়া হয়নি, সে যে কোনো অপরাধ হোক না কেন। আমি সাংবাদিকের ওপর আক্রমণটাকে একমাত্র অপরাধ এটা বলবো না, তো কোনো অপরাধেই কাউকে কোনো শাস্তি দেওয়া হয়নি, এবং সেইটা করতে 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 এবং সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বেশি সফট টার্গেট। তোমার হাতে একটা মাইক আছে, মোবাইল বা আজকাল ক্যামেরা বা মোবাইল যাই হোক না কেন আছে, আমরা তীব্র ভাষায় আমাদের প্রতিবাদ অডিও ভিজুয়াল মাধ্যমে বা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, কিন্তু আমরা তো হাতে লাঠি তুলে মারতে পারি না কাউকে। তো এটাই আমাদের দুর্বলতা। আর সেই দুর্বলতার সুযোগ বছরের পর বছর, দশকের পর দশক লোকে নিয়েছে, কিন্তু এই যেটা হলো এটা খুবই খারাপ। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যখন সাংবাদিকরা হসপিটালে পৌঁছলেন, মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হলেন এবং কড়া বার্তা দিলেন, এবং আজকেও তিনি বিধানসভায় এই নিয়ে সরব হয়েছেন এবং 4 জনের নাম পর্যন্ত তিনি বলেছেন। আহ, এবং গুন্ডার যে বিল কিছুদিন আগেই পাশ হয়েছে, সেটা আওতায় আনা হবে, কিভাবে দেখছেন? এই প্রথম আহ, পশ্চিমবঙ্গের বিধানসভায়, আমি জানি না, আমারও প্রায় 60 বছর বয়স হতে চললো। আমার যারা পূর্বসূরি আছেন তাদের পশ্চিমবঙ্গ বিধানসভা কভার করার তারও আগে কংগ্রেস আমলে হয়তো অভিজ্ঞতা আছে। কোনো দিন সাংবাদিক আক্রমণ বা আক্রান্ত হওয়ার ঘটনা বিধানসভাতে সূচিবদ্ধ হয়েছে, নথিবদ্ধ হয়েছে, এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি। আমরা নন্দীগ্রাম আন্দোলনের সময়তে আক্রান্ত হয়েছি, আমরা সিঙ্গুর আন্দোলনের সময় আক্রান্ত হয়েছি। আমি বড় বড় ঘটনা বলছি, এমনি ছুটকো ছটকা বিভিন্ন নির্বাচনের সময় তো হয়েই থাকে। আমাদের মনে আছে যে একবার বিধাননগর মিউনিসিপ্যালিটির নির্বাচনে চূড়ান্তভাবে আক্রান্ত হয়েছে সাংবাদিকরা, তারও আগে বামফ্রন্টের সময় নানাভাবে আক্রান্ত হয়েছে, কিন্তু বিধানসভার ভেতরে এই আক্রান্ত হওয়ার ঘটনা সরকার স্বীকার করে নিয়ে পদক্ষেপ করছে। বিধানসভার নথিতে এই প্রথম সাংবাদিক আক্রান্ত, এই বিষয়টি নথিবদ্ধ হলো। এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, এবং আশা করা যায় যে যাদের মধ্যে এই ধরনের মনস্তত্ত্ব ঢুকে গেছে যে সাংবাদিক দেখলেই মারো, সবাই সাংবাদিক, সবাই সাংবাদিকতা বুঝে গেছে। এই যে একটা পাণ্ডিত্যের অদ্ভুত আস্ফালন বিভিন্ন দিকে, কে গদি কে চটি, এই যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা, এটা আশা করি এরপর থেকে ধীরে ধীরে কমার দিকে যাবে। ওদিকে বিভিন্ন বামপন্থী সংগঠন ছিল, তারাও এই আন্দোলনকে নিয়ে গিয়েছিল এবং তারাও কিন্তু নিন্দা করছে সাংবাদিকদের উপর আক্রমণের, এবং তারা আরো একটা প্রশ্ন তুলেছে যে বিভিন্ন নাকি আরএসএস বা বিজেপি এই সমস্ত লোকজন ঢুকে এই আন্দোলনটাকে হেনস্থা বা কোনোভাবে প্রভাব ফেলার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এরকম যদি, যেমন কারা সাংবাদিকদের আক্রমণ করেছে সেটা মোটামুটি একটা চিহ্নিত করা গেছে, তাহলে কারা এরকম অন্য, আমি কোনো জানি না, অন্য কোনো আহ, আদর্শগত লোকজন এখানে ঢুকে পড়েছিল কিনা, তাহলে তাদের চিহ্নিত করে পুলিশকে দেওয়া হোক বা সরকারকে দেওয়া হোক, এটা তাদের দায়িত্ব, এটা সাংবাদিকদের তো দায়িত্ব নয়। আমরা আক্রান্ত হয়েছি, খবর করতে গিয়ে আমরা চিহ্নিত করার ক্ষেত্রে সাহায্য করেছি। তারা যদি এই ধরনের অভিযোগ আনেন তাহলে তারা চিহ্নিত করে দিন সরকারকে। তারপর যদি সরকার কোনো পদক্ষেপ না করে, সাংবাদিকদের সামনে এসে বলুন যে এই এই লোকগুলো ওখানে ছিল, এবং তারা পুরো আহ, তাদের এই জমায়েত আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচিকে বিপথে চালিত করেছে। নিশ্চয়ই খবর হবে সেটা। এটা তো শুধুমাত্র সমাজ মাধ্যমে বলা আর সাংবাদিকদের সামনে, দেখো তারাই যে অভিযোগ করেছে এটাও তো আমরা খবর করেছি। তাহলে যদি এটা সত্যি কিছু হয়ে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করুক, তাহলে সেটাও খবর হবে, নয় কি? এই পুরো বিষয়টা আমরা দেখলাম যে নিট প্রশ্নপত্র ফাঁস, ছাত্রদের আন্দোলন, পুরো বিষয়টা সরকার যদি আরো একটু মানে সংবেদনার সঙ্গে দেখতো তাহলে কি বিষয়টা অন্যরকম হতো। কারণ আরএসএস প্রধান মোহন ভাগবতজি তিনি বলছেন যে এই এই প্রজন্মকে নির্দেশ দিয়ে কোনো কিছু হবে না, তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে পুরো বিষয়টা সামাল দিতে হবে। এটা তো কেন্দ্রীয় সরকারের যারা বিষয়টি আম, আহ, মোকাবিলা করছেন তারা বলতে পারবেন ভালো করে। কিন্তু আমি একটা কথা বলবো যে
নিট প্রশ্নপত্র ফাঁস বা যে কোনো প্রশ্নপত্র ফাঁস বা কঠিন প্রশ্নপত্র হওয়া, এই নানা রকম বিষয় নিয়ে কিন্তু ছাত্র আহ, ছাত্রীদের যে বয়স, তাদের মধ্যে একটা উচাটন তৈরি হয়, হয় না যে তা নয়। কিন্তু এই নির্দিষ্ট ক্ষেত্রে অভিভাবকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তারা তাদের সন্তানদের সঙ্গে কেমনভাবে আচরণ করেন, তাদের সঙ্গে কিভাবে তারা খোলা মনে কথা বলেন এবং তাদের মনস্তত্ত্বকে বুঝে সেই মতো তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করেন বিভিন্ন নেতিবাচক পরিস্থিতিতে। এটা অভিভাবকদের মনে রাখা দরকার যে যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একদম অভিজ্ঞতা থেকে বলছি, যে যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে ছেলে মেয়েদের পাশে কিভাবে দাঁড়ানো দরকার, সেটা তাদের প্রথম দায়িত্ব। তারপর সেটা কোন জায়গায় পৌঁছলো, সেটা নিয়ে আন্দোলন করব কিনা, সরকার কিভাবে সেটা দেখবে, সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু অভিভাবকরা কি তারা সঠিকভাবে তাদের ছেলে মেয়েদের সঙ্গে খোলা মনে আহ, বিষয়গুলো নিয়ে আলোচনা করেন? এইটা ভাবা দরকার। এবং যারা এই ধরনের অবসাদের সম্মুখীন হচ্ছেন, তারা কতটা পরীক্ষার পিছিয়ে যাওয়ার কারণে বা পরীক্ষা বাতিল হওয়ার কারণে, আর কতটা অকৃতকার্য হওয়ার ভয়ে, এই জিনিসগুলো কিন্তু অভিভাবকদের নিশ্চিত করতে হবে। এবং তাহলে, কারণ যে ক্ষতিটা হয় সেটা একজন অভিভাবকের হয়, মানে দুজন অভিভাবকের হয়, মা বাবার বা তার পরিবারের, সারা ভারতবর্ষের তো হয় না। তাই আগে তারা সেটা ঠিক করুন, এই আন্দোলনে এসে চিৎকার করার আগে।